পিওর ম্যাথমেটিক্সে, কিন্তু নানা বিষয়ে উৎসাহী, আমাদের গণিত ভাবনার সম্পাদক মন্ডলীর একজন সদস্য এবং আমাদের সংগঠনের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। আমি তাকে শুরু করতে অনুরোধ করছি, তনুশ্রী গোস্বামী। এরপরে কিন্তু আমাদের শুরু হবে গণিত কুইজ, সেটার জন্য অনেকে বিশেষ আগ্রহ আছে। আমাদের কুইজ মাস্টারমশাই উপস্থিত আছেন, সৃঞ্জয় ঘোষ, এর আগেও এই ঘরে কুইজ করেছেন। তো এরপরেই আমাদের তনুশ্রী গোস্বামীর আলোচনার পরে আমরা কুইজ কন্টেস্টে চলে যাব। নমস্কার সকলকে, আর স্যার ম্যাডামদের আমার প্রণাম, আর স্টুডেন্টদের আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একটু ইতিহাস থেকে শুরু করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে সবে শেষ হয়েছে, মানুষ পারমাণবিক বোমার ভয়াবহতা দেখেছে। তখন ইউরোপের কিছু দেশ মিলে এগিয়ে এলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা অর্গানাইজেশন করবে। সেখানে কি নিয়ে গবেষণা করা হবে না, পার্টিকেল ফিজিক্স। তা 1952 সালে 12টি দেশ একটা অস্থায়ী চুক্তি করলো যে এই অর্গানাইজেশনটা করবে। সেখানে সই করলেন কিন্তু কোনো পলিটিশিয়ানরা নয়, সমস্ত বিজ্ঞানীরা সই করেছিলেন সেখানে। 1954 সালে প্রতিষ্ঠিত হলো সান, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। এত বড় যে একটা ল্যাবরেটরি তৈরি হবে, সেটা হবে কোথায়? বিশ্বযুদ্ধের ফলে তো ইউরোপ পুরো বিধ্বস্ত। তা দেখা গেল একটা মাত্র দেশ আছে, সেই দেশটা কোনোদিনও কারোর সাথে যুদ্ধে এখনো পর্যন্ত জড়িত হয়নি, সেই দেশটা হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনিভা শহরে এই সান প্রতিষ্ঠা করার জায়গাটা নির্দিষ্ট করা হলো। শহরটা একদম ফ্রান্স আর সুইজারল্যান্ডের একদম বর্ডারে একটা লেক রয়েছে। আমি একটু দেখাই। এই হচ্ছে এই যে পুরো যে একটা গোলাকার রিং, সরি, এই যে বৃত্তটা, এটা হচ্ছে LHC, লার্জ হ্যাড্রন কোলাইডার। আমরা শুনেছি নাম এটার হয়তো। এখানে একটা খুব বিখ্যাত পার্টিকেল আবিষ্কার হয়েছিল, ছোটরা নিশ্চয়ই বলতে পারবে। কি বলতে পারবে? গড পার্টিকেল নামটা নিশ্চয়ই সবাই শুনেছে। হ্যাঁ, হিগস বোসন কণা। এটা হচ্ছে পুরো জায়গাটা। এটা হচ্ছে লেক, জেনিভা লেক। এইদিকে হচ্ছে জেনিভা এয়ারপোর্ট। এইখানে দেখা যাচ্ছে অ্যালপস পর্বত। আর এই হচ্ছে ওই LHC, মাটির নিচে 100 মিটার নিচে বসানো। আর এই যে সান লেখা যে জায়গাটা, এটা হচ্ছে সানের মেইন বিল্ডিং। এটা জেনিভা শহরের মধ্যে। এই জায়গাটাতে আমাদের ওয়ার্কশপটা হয়েছিল। সেটার আগে আসার আগে এটুকুন তো বললাম। এবার হচ্ছে সান কাজটা করে। সানের প্রথম কাজ হচ্ছে হোয়ার ডিড উই কাম ফ্রম, আমরা কোথা থেকে এসেছি। আমরা মানে কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড। বিগ ব্যাং এর ঠিক পরবর্তী মুহূর্তে কি হয়েছিল সেটা নিয়ে গবেষণা করছে। সেকেন্ড কাজ কি, আমরা কি দিয়ে গড়া। পলাশ বরণ পাল স্যারের একটা খুব সুন্দর বই আছে, আমরা কি দিয়ে গড়া নাম, এই বইটার নামই তাই। আমরা মানে কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মানুষ, চেয়ার টেবিল কি দিয়ে গড়া, সেটা নিয়ে আমি না একটু বাচ্চাদের মতো করেই বলছি। হ্যাঁ, আর হোয়ার আর উই গোয়িং, মানে আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি মানে আমরা এক্সপ্যান্ডিং ইউনিভার্সের নাম শুনে মানে জেনে জানো নিশ্চয়ই তোমরা। এক্সপ্যান্ডিং ইউনিভার্স, সেটা কি ক্রমাগত প্রসারিত হতেই থাকবে, নাকি সেটা একটা সময় চুপসে যাবে? এই তিনটে বিষয় নিয়ে মেনলি সান গবেষণা করছে। এই হচ্ছে LHC এর বিভিন্ন পার্ট। এটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে 27 কিলোমিটার লম্বা এই টানেলটা, যেটা হচ্ছে লার্জ হ্যাড্রন কোলাইডার। এটা অ্যাকচুয়ালি একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর। পার্টিকেল অ্যাক্সিলারেটর মানে কি, যেখানে
দুটো প্রোটন কণাকে টানেলের মধ্যে দিয়ে প্রায় আলোর কাছাকাছি গতিবেগে নিয়ে যাওয়া হয়। কিভাবে নিয়ে যাওয়া হয়? এনার্জি দিয়ে নিয়ে কালিশন করানো হয়। কালিশন করানোর ফলে কি হয়? প্রোটনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন নতুন কণা তৈরি করে। সেই কণাগুলোকে ডিটেক্ট করা হচ্ছে এই এলএসসির কাজ। এবারে ডিটেক্ট করে কারা? সিএমএস, এটা হচ্ছে কম্প্যাক্ট মিয়ন সলিনয়েড, এটা একটা ডিটেক্টর। অ্যালিস একটা ডিটেক্টর, অ্যাটলাস একটা ডিটেক্টর, এলএইচসিবি একটা ডিটেক্টর। এলএইচসিবি বি হচ্ছে ফর বোসন। সিএমএস আর অ্যাটলাস এরা দুটো যে কোনো কণাকে ডিটেক্ট করে, মানে এরা ব্রড স্পেকট্রামে কাজ করে। আর এলএইচসিবি আর অ্যালিস এই দুটো শুধু বোসন কণাগুলো নিয়ে কাজ করে। তাহলে এই টোটাল 27 কিলোমিটার টানেলটার মধ্যে 4টে ডিটেক্টর বসানো আছে। এই 4টে ডিটেক্টরের জায়গাটায় দিয়েই কিন্তু এই কালিশন গুলো হয় মুখোমুখি। এমনিতে এই যে 27 কিলোমিটার যে টানেলটা, এই টানেলটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুটো টানেল আছে। ওই ডিটেক্টরের জায়গাগুলোতে গিয়ে ওরা এরকম ভাবে কোলাইড করে, এই পাইপ আর এই পাইপ এরকম ভাবে। এবং যখন কালিশন হয় সেটা একটা মারাত্মক কালিশন, বোঝাই যাচ্ছে। এবং সেখানে এই কালিশনটা হয় একটা এক্সাক্ট ডেটা আমি হয়তো বলতে পারবো না, 1 ন্যানো সেকেন্ডে আমার যতদূর মনে পড়ছে 40 লক্ষটা কালিশন হয়। এবং এই সমস্ত কালিশনের ডেটাগুলো পৌঁছায় এই যে ডিটেক্টরগুলোর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা সেন্টারে পৌঁছায়। এবং সেই ডেটা সেন্টারে সানের সমস্ত ডেটা কালেক্ট করা থাকে এবং সান কিন্তু সেই ডেটা সারা পৃথিবীতে পাঠায়। এটা আমি খুব ডিটেলস যাব না, কারণ আমি একদম পিওর ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, মানে আগেই আমি স্যার ডিসক্লেমার দিয়ে দিয়েছেন। আমার পার্টিকেল ফিজিক্স নিয়ে ভীষণ আগ্রহ ছিল বলে আমি ওয়ার্কশপটাতে যোগদান করেছি। এটা যারা ফিজিক্সের মানুষ সবাই জানেন স্ট্যান্ডার্ড মডেল। স্ট্যান্ডার্ড মডেল মোটামুটি 1930 এর মধ্যে কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু দেখা যাচ্ছিল যে হ্যাঁ স্যার আপনারা কিন্তু ইনপুট দেবেন এই জায়গাটাতে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছিল যে সমস্ত যে সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো পাওয়া যাচ্ছে তাদের কোনোটারই রেস্ট মাস এতটা বেশি নয় যেটা দিয়ে পদার্থের ভর তৈরি হতে পারে। তাহলে দেয়ার ওয়াজ সামথিং। এই জিনিসটা চলতে চলতে 1964 সালে পিটার হিগস বললেন যে না, হিগস ফিল্ড বলে একটা জিনিস আছে এবং একটা কণা আছে, সেটার নাম হচ্ছে হিগস বোসন। সেই কণাটার জন্য মাস হয় পদার্থের, কিন্তু তারপরে প্রায় 50 বছর চলে গেছে, সেই কণা কিন্তু কেউ আবিষ্কার করতে পারছিল না। আর আমাদের তো বিজ্ঞানে যদি তুমি কিছু আবিষ্কার করতে না, মানে প্রমাণ করে না দেখাতে পারো, সেটাকে মর্যাদা দেওয়া হবে না। 2008 সালে এলএইচসির কাজ শুরু করে। 2012 সালের 4 জুলাই বিজ্ঞানের ইতিহাসে একটা খুব ইম্পর্টেন্ট দিন, কারণ ওই দিন সিএমএস, ওই যে কম্প্যাক্ট মিয়ন সলিনয়েড দেখিয়েছিলাম, ওটা কিন্তু ফ্রান্সে, ওখানে ডিটেক্ট হলো হিগস বোসনের মতো একটা পার্টিকেল। মতো কেন বলা হচ্ছে? পার্টিকেল কিভাবে ডিটেক্ট করা হয়? ওর মোমেন্টাম, ওর এনার্জি, মাস, স্পিন, এগুলোকে ম্যাচ করা হয়েছে। যেটা হিগস বলেছিলেন যে এইরকম হতে পারে হিগস বোসনের চরিত্র, সেই রকম ধরনেরই একটা কণা পাওয়া গেছে যার ওই 4-5টা ক্যারেক্টার একরকম পাওয়া গেছে। তাহলে আবিষ্কার হলো হিগস বোসন কণা 2013 সালে পিটার হিগস এবং জয়েন্টলি ইংল্যান্ড, হ্যাঁ ওনারা দুজন কিন্তু নোবেল প্রাইজ পেলেন। এটা একটা খুব মনে রাখার মতো জিনিস। আইনস্টাইনও কিন্তু থিওরি অফ রিলেটিভিটির জন্য নোবেল প্রাইজ পাননি, কারণ ওটা এখনো প্রুভ করা যায়নি। উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন ফটোইলেকট্রিক এফেক্টের জন্য। এইটুকুটা মোটামুটি বিজ্ঞানের হলো পার্ট। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সানে আবিষ্কার হয়েছে। ওই যে বললাম সান সব ডেটা গুলোকে সবার কাছে ছড়িয়ে দেয়, এই করতে করতে কিন্তু www আবিষ্কার হলো। আমরা যে কোনো ওয়েবসাইটের আগে www থাকে তো লেখা কি, ওটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কিন্তু সানে আবিষ্কার হয়েছে, মানে সানের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট এই দুটো কিন্তু মেনলি। এবারে আমার প্রোগ্রামটা কথায় আসা।
দুটো প্রোগ্রাম করে টিচারদের জন্য, ইন্টারন্যাশনাল টিচারদের জন্য। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হাই স্কুল টিচার্স প্রোগ্রাম, আর একই রকমের একটা প্রোগ্রাম হয়, সেটা হলো ইন্টারন্যাশনাল টিচার্স উইক। 14 দিনের একটা প্রোগ্রাম। আমি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করি, আমি ইন্ডিয়া থেকে 21তম টিচার হিসাবে গেছিলাম। 20তম টিচার তোমাদের সামনে একটা প্রেজেন্টেশন রেখেছিলেন, রিঙ্কু দাস, মনে পড়ছে? আমি থাকলে ওকে কৃতজ্ঞতা জানাতাম, তাও আমি জানিয়ে রাখছি, ও না থাকলে কিন্তু আমি জানতাম না যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম সানে হয়। কিন্তু সান নিয়ে ভীষণ আগ্রহ আমার বরাবর, কিন্তু এই প্রোগ্রামটা যে টিচারদের জন্য হয় আমার জানা ছিল না। এবার প্রোগ্রামটার কথাতে আসি, কি হলো। আমাদের টোটাল প্রোগ্রামটা 14 দিনের ছিল। সকাল 8টা থেকে আমাদের সন্ধ্যে 6টা পর্যন্ত প্রোগ্রাম হতো। টোটাল 26টা লেকচার হয়েছে। এখানে পুরো ডেটা দেওয়া আছে কিসের ওপর, সমস্ত কিছু, পার্টিকেল অ্যাক্সিলারেটর, পার্টিকেল ডিটেক্টর, প্রত্যেকটা পার্ট, অ্যান্টিম্যাটার ফ্যাক্টরি, হিগস বোসন আবিষ্কার, এবং যারা লেকচার দিতেন তারা মানে ফিজিক্সের একদম গড লেভেলের লোকজন যারা জীবিত রয়েছেন। আর তারপরে আমাদের 7টা ভিজিট ছিল, সমস্ত পার্ট আমাদের ঘুরিয়ে রাখা হয়েছে। আমরা সিএমএস গেছি, সিএমএস এর পুরো 100 মিটার নিচে আমাদের লিফটে করে নামানো হয়েছে, সেখানে রেডিও অ্যাক্টিভ জোন লেখা, একদম প্রতিটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে ওইখানের বিজ্ঞানীরা আমাদের কিন্তু দেখিয়েছেন, ওখানে যারা কাজ করছে। এবং একটা খুব গর্বের কথা আমি শেয়ার করতে চাই, সেটা হলো সানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান এবং বাঙালি। বোস ইনস্টিটিউটে দুজন স্যারের সাথে আমাদের দেখা হয়েছিল, ওনারা সানের থেকে ডেটা নিতে যান মাঝে মাঝে, মানে মাঝে মাঝেই আমরা বাংলায় বা হিন্দিতে কথা শুনতে পেতাম, এত ইন্ডিয়ান এত ওখানে রয়েছেন। আমাদের 5টা ওয়ার্কশপ ছিল, খুব সুন্দর প্রতিটা ওয়ার্কশপ গুলোর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি ক্লাসরুমে করাতে পারি, কিন্তু সেগুলো কোনোটাই লো কস্ট মেটেরিয়ালের নয়। তার ফলে এখনো পর্যন্ত আমার করানো হয়নি, সত্যি কথা বলতে কি, কারণ তার জন্য আমাদের ভালো রকম ইনভেস্ট করতে হবে। আমাদের অনেক সোশ্যাল ইভেন্ট ছিল। সোশ্যাল ইভেন্টের উদ্দেশ্যটাই একটা ছিল যে শুধুমাত্র পার্টিকেল ফিজিক্স নিয়ে আমরা আলোচনা করবো এরকম নয়, আমরা যেন 36টা কান্ট্রির 46 জন টিচার ওখানে উপস্থিত ছিলাম, তারা যেন নিজেদের মধ্যেও বিনিময় করতে পারে যে আমাদের এডুকেশন সিস্টেমটা কিরকম, তাদের এডুকেশন সিস্টেমটা কিরকম। এবং এই আলোচনার মাধ্যমে একটা জিনিস উঠে এসেছে যে অ্যাকচুয়ালি সারা পৃথিবীর সব উন্নত দেশ এবং আমাদের দেশে তো বটেই, কোথাও কিন্তু পার্টিকেল ফিজিক্স স্কুল লেভেলে খুব বেশি পড়ানো হয় না। আমার তো যতদূর মনে হয় এখনো আমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত আটকে আছি, তারপর কিন্তু আমরা মডার্ন ফিজিক্স খুব একটা পড়ি না। এটা কিন্তু শুধু ভারতবর্ষের চিত্র নয়, মানে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রি কি আমেরিকা, সবাইরই কিন্তু একই চিত্র দেখা গেল। এবার কিছু আমার ভিজিটের ছবি দিয়েছি, একটু বলি। প্রথমটা হচ্ছে অ্যান্টিম্যাটার ফ্যাক্টরি। এখানে অ্যান্টিম্যাটার তৈরি করে সান। এটা হচ্ছে একদম এলআইসির ওই সিএমএস এর নিচে নেমেছি আমরা, এটা হচ্ছে ওই পার্টিকেল অ্যাক্সিলারেটরটা, এই যে আমরা লিফটে নামছি। খুব ভালো লাগবে শুনে, ইনি আমাদের গাইড ছিলেন সিএমএস এর, ইনি কিন্তু একজন ভারতীয়, হিমাচল থেকে। এটা হচ্ছে প্রথম পার্টিকেল অ্যাক্সিলারেটর যেটা সানে 1954 সালে বসানো হয়েছিল, ফার্স্ট অ্যাক্সিলারেটর। এটা এখন আর কাজ করে না, এটা বন্ধ। এটা হচ্ছে ম্যাগনেটিক টেস্টিং ফ্যাসিলিটি হল। এখানে সমস্ত ম্যাগনেট যেগুলো তৈরি করা হয় সেগুলো এখানে আগে টেস্ট হয়, তারপরে যায়। এটাও ওই ডাইপোল ম্যাগনেটের সামনে একটা ছবি। আর এটা হচ্ছে সান কন্ট্রোল রুম। এটা হচ্ছে সান, এই জায়গাটা থেকে সানের সমস্ত সেন্টারগুলোকে কন্ট্রোল করা হয়। এই ছবিটা সারা জীবনের একদম স্মরণীয় একটা ছবি হয়ে থাকবে আমার কাছে, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। ইনি হলেন জন এলিস, ইনি কিংস কলেজের একজন থিওরিটিক্যাল ফিজিক্সের মানে একদম জীবিত, হ্যাঁ জীবিত মানে টপ সায়েন্টিস্ট। মানে এই ছবিটা একটা অসাধারণ ছবি হয়ে রয়েছে আমার কাছে।
এটা হচ্ছে ক্লাউড চেম্বার ওয়ার্কশপ হয়েছিল। এইটা আমার স্কুল লেভেলেও করার ইচ্ছা আছে। এটা আমি একটু বলে রাখছি, কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে স্কুলে করতে পারেন। এখানে আমরা পার্টিকেলের পাথগুলোকে ডিটেক্ট করেছিলাম। কিভাবে? একটা এরকম একটা কালো প্লেটের ওপর নিচে ড্রাই আইস নেওয়া হয়েছিল, আর ওই যে বক্সটা দেখা যাচ্ছে কাছে, ওটার উল্টো দিকটা আমরা আইসোপ্রোপানল স্প্রে করেছিলাম। তার ফলে ঠান্ডা হয়ে গেছিল একদম, এবং ওই যে ভেপারটা তৈরি হচ্ছিল তার মধ্যে ওই পার্টিকেলের পাথগুলো দেখা যাচ্ছিল, এবং আলাদা আলাদা মানে আলফা ইলেকট্রন এগুলোর আলাদা আলাদা পাথ পুরো ডিটেক্ট করা যাচ্ছিল। এটা স্কুল লেভেলে ওনারা বলেছেন করতে, যদি আমরা ড্রাই আইস না পাই নর্মাল আইস দিয়ে করা যাবে, আর ইথানলও আমরা ইউজ করতে পারি। আমার এখনো এটা করা হয়নি, আমি করে মানে আমার ইচ্ছা আছে আমি স্টেম ওয়ার্কশপ করি বিভিন্ন স্কুলে। এটা যদি সাকসেসফুল হয় আমি সেটা দেখাবো। আর এটা একটা খুব সুন্দর প্রোগ্রামের, এই যে এইটা ছিল আমাদের ইন্টারন্যাশনাল গিফট সোয়াপিং ডে। এখানে আমাদের 46 জন টিচার এক একজনকে তার দেশের একটা স্পেশাল গিফট আমরা দিয়েছিলাম। আমি যেমন একটা ছোট কৃষ্ণের মূর্তি দিয়েছিলাম। কি দেখা যাচ্ছে বলো, জোরে বলো। আচ্ছা, জেনিভা গেছি, জেনিভার পাশেই শহর হচ্ছে বার্ন। আইনস্টাইন এই বাড়িটাতে 2 বছর ছিলেন, এবং ওই 2 বছরে উনি কিন্তু থিওরি অফ রিলেটিভিটি নিয়ে গবেষণা করেছেন। অবভিয়াসলি আমরা দেখতে গেছিলাম। আর এই যে ছবিটা রয়েছে, এই মূর্তিটা, এটা কিন্তু একটা দোকানে, এমনি দোকান, একটা শপে। কি অসাধারণ না? একটা ফুল সাইজ মডেল। আমি এই ছবিটা দেওয়া লোকটা সামলাতে পারলাম না এখানে, এই জন্য। এই অভিজ্ঞতাটা তো বোঝাই যাচ্ছে একটা অসাধারণ অভিজ্ঞতা। আর এটা কি আইনস্টাইনের বাড়ি ছিল না পেটেন্ট অফিসটা? এইটা এই না পেটেন্ট অফিসটা না, এটা হ্যাঁ বাড়ি মানে এইটা নয়, এখানে কিন্তু সার্ভিসটা এটার উপরে করতেন। 3 তলায় একটা ফ্ল্যাট, ছোট্ট একটা ফ্ল্যাট, মানে পাঁচটা পেপার বেরিয়েছিল, একদম মেইন কাজটাই ওই সময় উনি করেছেন। 1905 হ্যাঁ, বার্নিয়ান মোশনের উপর একদম তার ফটো মেইন পাঁচটা কাজগুলো। আপনারা কি ফ্ল্যাট পর্যন্ত গিয়েছিলেন? হ্যাঁ, ওটা একটা মিউজিয়ামের মতো করা, মানে ওখানে আইনস্টাইনের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা আছে, এবং ওনার স্ত্রীরও। মানে খুব ছোট, এই হলটার হয়তো অর্ধেকটা নিয়ে ওনার একটা বেডরুম, আর তার সামনে একটা ছোট্ট বসার জায়গা। এতটাই ছোট, কিন্তু ওখানে ওই ছোট জায়গার মধ্যে ওনার ওই সর্বশ্রেষ্ঠ কাজগুলো ওই সময় তৈরি হয়েছে। ম্যাগনেটস ম্যাগনেটস ম্যাগনেটস, এটা হলো সার্নের একদম কোড ল্যাঙ্গুয়েজ। কারণ ওই যে পার্টিকেল অ্যাক্সিলারেট করছে সে তো ম্যাগনেটের জন্যই। ডাইপোল ম্যাগনেট কি করছে? প্রোটন বিমগুলোকে এক জায়গায় রাখছে। কোয়াড্রাপল ম্যাগনেটটা কি করছে? ওই যে টানেলটাতে বাঁকা যে কার্ভেচারটা তৈরি করছে। সারাক্ষণই ম্যাগনেট, চারিদিকেই ম্যাগনেট। এটা সব সময় আমাদের যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলেন যে কোয়েনা, সারাক্ষণ একটাই কথা, ম্যাগনেটস ম্যাগনেটস ম্যাগনেটস। এটা সার্নের একদম পরিচিতি যাকে বলে। হ্যাঁ, চার্জ হলে পরে তো ম্যাগনেটের লাগবে, একদম পুরো সব চার্জ সময় থাকবে ম্যাগনেটিক। ম্যাগনেট, ম্যাগনেট থেকে চার্জ, চার্জ থেকে আর একটা জিনিস আমি শেষ করার আগে বলবো, এটা নিশ্চয়ই সবাই জানে, এই বাঁ হাত বা ডান হাত আমরা যে কোনো কিছু দেখাতে পারি, এটা কি বোঝায়? হ্যাঁ, লরেন্স ফোর্ড সব সময় ম্যাগনেটিক ফিল্ডে তো এটা কাজ করছে। এটা না সার্নের সিক্রেট হ্যান্ডশেক। করো একজন, করছি কর। এটা হচ্ছে সার্নের সিক্রেট হ্যান্ডশেক। থ্যাংক ইউ সবাইকে। আর দ্য ড্রিম কেম ট্রু, এটা একটা সত্যি ড্রিম ছিল, এটা একদম বাস্তব হয়েছে। আর অ্যাক্সিলারেটিং সায়েন্স হচ্ছে সার্নের কি বলবো, সার্নের বার্তা, এবং অ্যাক্সিলারেট করতে হবে সায়েন্সকে। এই প্রোগ্রামটা করেই সার্ন যাতে টিচারদের মাধ্যমে পরবর্তীকালে বাচ্চাদের কাছে পার্টিকেল ফিজিক্স সম্পর্কে আগ্রহটা তৈরি হয়, এবং বাচ্চারা যাতে গবেষণাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই সার্নের মোটো টিচার্স প্রোগ্রাম।
সমস্ত খরচ সান দিয়েছে। যে কোনো সায়েন্স টিচার কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি জানি না এখানে যদি কেউ আগ্রহী হন আমাকে জিজ্ঞেস করতে পারেন। প্রতি বছর 1 নভেম্বর ফর্ম বেরোয়। আমি ম্যাথসের টিচার, মেইনলি ফিজিক্সের টিচাররা ওখানে চান্স পান ঠিকই, কিন্তু খুব আগ্রহী। আমাদের সময় যেরকম 2 জন কেমিস্ট্রি টিচার ছিলেন, একজন কম্পিউটারের টিচার, আমি একজন ম্যাথসের টিচার, আর বাকি সবাই ফিজিক্সের টিচার ছিলেন। এটা একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স। যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনারা হয়তো শুনলে অবাক হবেন, আমাদের সাথে একজন অস্ট্রেলিয়ার স্যার ছিলেন ফিজিক্সে, উনি অ্যাভাব 70। একজন আমেরিকার স্যার ছিলেন, উনি 64 ইয়ার্স। এবং অনেক অল্প বয়সীও, মানে আমার 24 বছর চাকরি চলছে ওখানে। চাকরি করেছে হয়তো 2 বছর। ইরান থেকে একজন ছিল, ভিয়েতনাম থেকে, তারাও গেছে। মানে একটা হিউজ, মানে 25 থেকে 75 এই রেঞ্জের হ্যাঁ টিচার্সরা ওখানে। অতএব কোনো কিছু কিন্তু কোনো বয়স নেই। নটরাজের ছবিটা নিয়ে সবার ভীষণ আগ্রহ ছিল। আমার তো ইচ্ছা ছিল আমি ওটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন নটরাজ মূর্তি সারাইয়ের কাজে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটা অত্যন্ত মনোজ্ঞ মানে আলোচনা শুনলাম। আপনি একটা প্রশ্ন করবেন? না, প্রশ্ন না, আমি একটা সংযোজন। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। তুমি যেটা বলছিলে না যে আমাদের ইন্ডিয়ানরা প্রচুর আছে, বাঙালি আছে, আমি শুধু একটা কথা বলি যে সার্নে একটা যন্ত্র, সেটা কিন্তু আমাদের হাওড়াতেই তৈরি করেছে। হ্যাঁ, একটা রবিবাসীয় আনন্দবাজারে যারা করেছে বেরিয়েছিল, তারা কিন্তু ম্যানুয়ালি তৈরি করেছে একদম। ওটা বেরিয়েছিল আনন্দবাজারে রবিবাসীতে, ডিটেলসে দিয়েছে জিষ্ণুর লেখাতে এটা পাওয়া। তো আমি বলছি কন্ট্রিবিউশন কোন জায়গা থেকে গেছে। হাওড়ার একটা এঁদো গলি যেখানে এই ধরনের কাজ ওরাই মাত্র পারে, এত নিখুঁত, যেটা যন্ত্র ছাড়া। সবটাই তো মানুষের প্রচন্ড একটা আমরা ইচ্ছা, এই চেষ্টা, সেশনটা খুবই উপভোগ করেছি সকলে। হ্যাঁ, একবারে কুইজ মাস্টার সিনিয়র ঘোষকে ডাকছি।